আজকে একটি নতুন বিষয় আপনাদের জানাবো। পৃথিবীর প্রতিটি প্রান্তে আলোক দূষণের অহরহ এমন ঘটনা ঘটে যাচ্ছে, যার ভুক্তভোগী হচ্ছে পরিবেশের প্রতিটা উপাদান। হতে পারে অন্যান্য দূষণের মতো আলো দূষণ ব্যাপারটি আমাদের কাছে অতটা পরিচিত নয়। এমনকি আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা এই বিষয়টির সাথে একদমই পরিচিত নন, কিংবা পরিচিতি থাকলে আলোক দূষণ আদৌ কোনো দূষণ কিনা তা নিয়ে সন্দিহান। তবে আমাদের জানা উচিত আলো দূষণ কি। অন্যান্য দূষণ আমাদের পরিবেশ ও জীবজগতের যেমন ক্ষতি করে, আলোক দূষণেরও তেমনই কোনো ক্ষতির প্রভাব আছে কিনা সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা আমাদের অর্জন করা উচিত। আলো দূষণ বুঝতে গেলে প্রথমে একটি উদাহরণ বিবেচনা করতে হবে। আপনি আপনার বাগানটিকে আরও বেশি আকর্ষণীয় করার জন্যে বাগানে ব্যাপক আলোকসজ্জা করলেন। এবার ভাবুন পাখিদের কথা। যেসব পাখি আপনার বাগানে বাসা বেঁধেছিল, তারা আলোকসজ্জার পরে তাদের বাসা খুঁজে পেতে বিভ্রান্ত হবে। সবচেয়ে বড় কথা হলো, একটা সময় গিয়ে দেখবেন আপনার বাগানে পাখির সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। যদি কোনো নিশাচর প্রাণী থেকে থাকে, তাহলে তারা রাতের বেলায় কৃত্রিম আলোয় শিকার করতে বের হবে না। ফলাফল হিসেবে কিছুদিন পর এদের আর দেখতে পাবেন না। খুব সামান্য কিছু উদাহরণ এখানে বলা হলো। এমন আরও অনেক পরিবর্তন আপনি দেখতে পাবেন, কিন্তু প্রায় সবই নেতিবাচক। কেন? কারণ আপনি আলো দূষণ করছেন। আলো দূষণের প্রভাবগুলো মোটেও হালকাভাবে নেওয়ার উপায় নেই। পরিবেশের বিভিন্ন উপাদানের উপর আলো দূষণের সরাসরি প্রভাব রয়েছে। বিভিন্ন তথ্য অনুযায়ী আলো দূষণের প্রচুর ক্ষতিকর দিক রয়েছে। যেমন, আলো দূষণ মানুষের ঘুমের উপর সরাসরি প্রভাব ফেলে। আমাদের দেহে মেলাটোনিন নামক একটি হরমোন রয়েছে, যা কিনা সরাসরি আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে থাকে। মূলত রাতের আঁধারে আমাদের দেহে এই হরমোনটি নিঃসৃত হয়ে থাকে। এই হরমোন দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও প্রদাহ কমিয়ে দেয়। পর্যাপ্ত পরিমাণে ঘুমের জন্য মেলাটোনিন নিঃসরণ প্রয়োজন, কিন্তু আলো দূষণে মেলাটোনিন নিঃসরণে ব্যাঘাত ঘটে। রাতের বেলায় আমরা কৃত্রিম আলো ব্যবহার করি, বিশেষ করে নীল আলোর এলইডি লাইটের উপস্থিতিতে মেলাটোনিন নিঃসরণ কমে যায়। ফলে ধীরে ধীরে আমাদের ঘুমের সমস্যা হতে শুরু করে। এছাড়াও এখন হচ্ছে মোবাইল ফোনের আলো। অনিদ্রা, মাথা ব্যথা, অবসাদ, চিন্তা, মানসিক অশান্তি প্রভৃতি সমস্যাগুলো ক্রমান্বয়ে দেখা দিতে থাকে। বর্তমানে স্তন ক্যান্সার নারীদের একটি উল্লেখযোগ্য ব্যাধি। আর এই স্তন ক্যান্সারের অন্যতম কারণ হল মেলাটোনিনের নিঃসরণ কমে যাওয়া। এই কৃত্রিম আলোর আধিক্যতার জন্যে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সার্ভিসের এক সমীক্ষায় দেখানো হয় যে রাতের কৃত্রিম আলো স্তন ক্যান্সারের জন্য দায়ী। আর এ কারণে নাইট শিফটে যে সকল নারীরা কাজ করেন, তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা। উদ্ভিদের খাদ্য তৈরি থেকে বিভিন্ন শরীরবৃত্ত কাজের উপর সরাসরি আলো এবং অন্ধকারের উপস্থিতির প্রভাব থাকে। আলো দূষণের কারণে রাতের বেলাতেও উদ্ভিদের স্টোমাটা সারা রাত খোলা থাকছে। এতে করে উদ্ভিদ তার প্রয়োজনীয় রস বাষ্প আকারে হারাচ্ছে। ফলে পাতা হয়ে পড়ছে বিবর্ণ। এছাড়াও রয়েছে আলোর জন্যে বিভিন্ন দূষণের কারণ। সেসব সম্পর্কে না হয় আরও একদিন আলোচনা করা যাবে। তবে এখনই আলোর দূষণ থেকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল। এ নিয়ে চিঠি লিখেছেন অনিল বন্ধু ভট্টাচার্য, 15 সত্যেন বোস রোড, বাইলেন, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। আমরা সবাই জানি জলের নাম জীবন, কিন্তু পদ্ম পাতায় বৃষ্টির জলকণার সমষ্টিকে দেখতে সুন্দর হীরের টুকরোর মতো চকচকে। তবে বাতাস বা অন্য কোনো কারণে ওই জলকণা পাতায় থাকতে পারে না, পাতা থেকে পড়ে যায়। সুন্দর কণাকে দেখার স্বাদ আর মিটল না। সুতরাং পদ্ম পাতায় জলের অবস্থান যেন ক্ষণিকের অতিথি। অতএব জীবন মানে পদ্ম পাতায় জল যদি ক্ষণস্থায়ী হয়, তাহলে মানুষের মধ্যেও ক্ষণজন্মা মানুষ নিশ্চয়ই আছে। আছে বই কি। উদাহরণ দেওয়ার চেষ্টা করি। 19 বছরের জনৈক বালক অত্যাচারী সাহেব ম্যাজিস্ট্রেটকে মারতে গিয়ে ধরা পড়ে গেল। বিচারে ফাঁসি দণ্ড হল। বালক ফাঁসি দণ্ডের কথা শুনে
সঙ্গে সঙ্গে গান শুরু করল। হাসি হাসি পড়ব ফাঁসি, বিরলের বিরলতম দেশভক্ত ১৯ বছরের শ্রীমান ক্ষুদিরাম বসু। এই ক্ষণ জন্মাকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নিজেকে ধন্য ভাবলাম। নতুন যুগের কবির কবিতা ভিখারি অসহায় শিশু কেন্দ্রিক। ভিখারির চোখে ঝলসানো রুটি তার অসহায় শিশুর নোংরা পরিবেশ। কবি দুঃখের সঙ্গে বলে গেছেন, বিশ্বকে শিশুর বাসযোগ্য করেই পরলোকে যাবেন। এই ক্ষণজন্মাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। ২০ বছরের ক্ষণজন্মা কবি হলেন মহামান্য সুকান্ত ভট্টাচার্য। আড়িয়াদহবাসী শ্রদ্ধেয় হরিনাথ দেব বেঁচেছিলেন মাত্র ৩৪ বছর। বিশ্বের প্রথম এক ক্ষণজন্মা বিদগ্ধ পণ্ডিত। এমএ ডিগ্রি বহু ভাষায় অর্জন করেছিলেন। এই ক্ষণজন্মা পণ্ডিত স্যারকে জানাই বিনম্র আন্তরিক শ্রদ্ধা। বিশ্বকবি গুরুদেবকে তার বিদেশি বন্ধু বলেছিলেন ভারতবর্ষ সম্পর্কে তাকে কিছু বলার জন্যে। গুরুদেব বলেছেন, ভারতবর্ষকে জানতে হলে আপনি স্বামী বিবেকানন্দকে পড়ুন, তবেই আপনি ভারতবর্ষকে চিনতে পারবেন। এই স্বামীজি হলেন ৩৯ বছরের ক্ষণজন্মা মহাপুরুষ। আমার শতকোটি প্রণাম নিবেদন করলাম। লিখেছেন অনিল বন্ধু ভট্টাচার্য, ১৫ সত্যেন বোস রোড বাইলেন, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। দুর্গাপুর ১ জেলা, পশ্চিম বর্ধমান থেকে লিখছেন সোমা মুখোপাধ্যায়। হ্যাঁ গো প্রত্যুষা, তুমি তুলনা টেনেছ একদম ঠিক। মানুষের জীবন যেন পদ্মপাতায় জল। পদ্মপাতায় জল করে টলমল। পদ্ম জলাশয়ে ফোটে, তবুও যেন তার মধ্যে জল দাঁড়ায় না। পদ্মপাতায় জল ক্ষণস্থায়ী। সর্বোপরি মানুষের জীবন তো সে তো ক্ষণিকের। এই আছে, এই নেই। নিঃশ্বাসে বিশ্বাস নেই। ক্ষণস্থায়ী জীবন নিয়েও চলে কত রাগ, অভিমান, হিংসা, লাঞ্ছনা, দুঃখ, বিবাদ, কত কিছু। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না, এই আছে এই নেই জীবনেও কত রেষারেষি, কত দ্বন্দ্ব। মানুষের জীবনে যেখানে কোনো নিশ্চয়তা নেই, সেখানে মনোমালিন্য স্থান করে কিভাবে? ট্রেনে বা প্লেনে বা মোটরে চড়ে আভিজাত্যপূর্ণ মেজাজ দেখলাম ঠিকই, কিন্তু আদবে এই যে গন্তব্যে পৌঁছব তার নিশ্চয়তা না নইব নইব চ। তবুও শেষ পর্যায়ে অহমিকা কিন্তু মাথা উঁচু করে। এই তো তুমি নিশ্চয়ই জানো আমেদাবাদের প্লেন ক্র্যাশের ঘটনা। খানিকক্ষণের মধ্যে সব ধূলিসাৎ। তবুও ১ ইঞ্চি জমি বা সুবিধা আমরা কি কেউ কাউকে ছাড়ব? না, মোটেও না। আমরা যখন সুস্থ ভালো অবস্থাতে কাউকে হাত তুলে দিয়ে কিছু দিতে কার্পণ্য করি, সেই জিনিস যখন দুর্ঘটনায় ছিনিয়ে নিয়ে যায়, তখন কপালের দোষ দিয়ে হায় হায় করি। আমাদের জীবন যেমন আছে, এই নেই, তেমনি আমাদের অর্থাৎ মানুষের স্বভাবও বদলাবার নয়। সময়কালে বুঝেও না বোঝার ভান করি। জীবন পদ্মপাতায় জলের মতো ক্ষণস্থায়ী। বুঝেও বিবাদ বিসম্বাদ এড়িয়ে চলি না। আত্মগরিমা বিসর্জন দিয়ে ক্ষণস্থায়ী জীবনে সুখের প্রত্যাশা অবশ্যই কাম্য। লিখেছেন সোমা মুখোপাধ্যায়, দুর্গাপুর ১ জেলা, পশ্চিম বর্ধমান থেকে। রথীন্দ্র কুমার চক্রবর্তী নোভাই, মিশিগান, উত্তর আমেরিকা থেকে চিঠি পাঠিয়েছেন। এ জীবন পদ্মপাতায় জল। ধরাধামে আশা টিকে থাকা আর চলে যাওয়া। পদে পদে অনিশ্চয়তা। আজ আছি কাল নেই, এই যদি হয় ভবিতব্য, তবে যতদিন আছি করে নেই না সময়ের পূর্ণ সদ্ব্যবহার। কর্মে আন্তরিকতা আর মনের মাধুরী মিশিয়ে বেঁচে থাকা কে করে তুলি সার্থক সুন্দর, রেখে যায় সদর্থক কিছু চিহ্ন। অতীতের ক্ষয়রোগ, কলেরা, বসন্ত এসেছিল মহামারী রূপে, হানা দিয়েছিল বিশ্বত্রাস। করোনা দূষণের দাপটে এখন ছড়িয়েছে কত শত অজানা রোগ। চলতি পথে দুর্ঘটনার পর দুর্ঘটনা। যাত্রীসহ বাস উল্টে পড়ে, নয়নজুলিতে ট্রেনে ট্রেনে সংঘাত। হঠাৎ বানভাসী পাহাড়ি পথে পর্যটক ভাড়া জিপ গড়িয়ে পড়ে অতল খাদে। আকাশযান আগুনের গোলা হয়ে থুবড়ে পড়ে জনপদে। উপকূল নিবাসী মানুষের সামুদ্রিক ভরা কোটাল আর ঝড়ে মৃত্যুর সঙ্গে লড়াই। বছরভর আছে দাবানল দহন। সন্ত্রাসে গুলিবিদ্ধ নিরীহ মানুষ ধর্মরোষে, পুরুষ লালসার অহরহ নারী শিকার। অপঘাতে এ মৃত্যু বহন করে না আগাম কোনো সংকেত। অনিত্য জীবনকালের মর্মন্তুদ সব চিত্র বারবার মনে করিয়ে দেয় এ জীবন পদ্মপত্রে জল।
মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ মানুষেরই জন্যে। সমাজ চায় মানুষে মানুষে একাত্মবোধ। জীবন কেটে যায়, তবু আমরা বেরোতে পারি না আপন বৃত্ত হতে, মেলে দিতে পারি না ভালোবাসার শতদল। পরিহারে ব্যর্থ হই হিংসা দেশ পরশ্রী কাতরতা, জেগে উঠতে পারি না নিষ্ঠায় সততায় সমব্যথায়। ভুলে যাই বয়ে যাওয়া সময়, ফিরে আসে না কখনো। লিখেছেন রথীন্দ্র কুমার চক্রবর্তী, নোভাই, মিশিগান, উত্তর আমেরিকা থেকে। তপন চৌধুরী, পুরাতন পোস্ট অফিস পাড়া, কোচবিহার থেকে লিখছেন, পদ্মপাতায় জল এই বহুল প্রচারিত প্রবাদটি মানুষের অস্থির এবং ক্ষণস্থায়ী জীবনকেই বোঝানো হয়েছে। পদ্মপাতায় এক বিন্দু জল সূর্যকিরণে একটি হীরকখণ্ডের ন্যায়। অপূর্ব শোভামণ্ডিত এই দৃশ্যটি সামান্য আঘাত স্থানচ্যুত হয়ে দৃষ্টির অগোচরে বিলীন হয়ে যেতে পারে। মনুষ্য জীবনেও এমন বহমান ঘটনা অহরহ ঘটে চলেছে। ক্ষণস্থায়ী এবং অস্থির জীবনের বৈশিষ্ট্যকে বোঝানোর জন্যে উল্লেখিত প্রবাদটি ব্যবহার করা হয়েছে। জীবনকে মূল্যবান ও সতর্কতার সাথে ব্যবহার করার গুরুত্বের কথাও মনে করিয়ে দেয়। এই মূল্যবান প্রবাদটি স্মরণে রেখে মানুষ যেমন সচেতন হতে পারে, তেমনি সেই অনুযায়ী জীবনযাপনে উৎসাহিত হতে পারে। কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী। অলীক স্বপ্নের প্রলোভনে মানুষ সব কিছু ভুলে ছুটে চলে বারবার। স্বপ্ন স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় কজনার। ক্ষণিকের এই জীবন মাঝে মানুষ যে কত ভাঙা গড়ার স্বপ্ন দেখেছে তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। আর কখনো স্বপ্ন দেখব না বারংবার প্রতিজ্ঞা করা সত্ত্বেও ওই যে না দেখতে চাইলেও দেখতে হয়। অজান্তে মানুষ অনেক কিছুই ভেবে বসে, ফলে স্বপ্ন দেখেই ফেলে। মাঝে মধ্যে মনে হয় হয়তো এই জন্যেই মানুষ আজও বেঁচে আছে। চাওয়া পাওয়া নিয়েই মানুষের জীবন। আগামীকাল কি অপেক্ষা করে আছে কেউ জানে না। বিষাক্ত পরিবেশ, অসাধুর পাতা ফাঁদে ভুলবশত পা দিলেই স্বপ্ন চিরতরে শেষ। তবুও মানুষ নিরাশ না হয়ে ছুটে চলেছে প্রতিনিয়ত। হয়তো আরও ছুটতে হবে, চারপাশে যা হচ্ছে হয়ে যাক। তবু মানুষ সামনে এগোতে চায়, একটু হাসি মুখে বাঁচতে চায়। লিখেছেন তপন চৌধুরী, পুরাতন পোস্ট অফিস পাড়া, কোচবিহার থেকে। শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে লিখছেন, জীবন মানেই পদ্ম পাতায় জল। বুঝলাম, গত বছর 10 ডিসেম্বর আমাদের পরমপ্রিয় মহসিন দাদা চলে গেলেন নিঃশব্দে। মাত্র 2 মাস আগেও তিনিও তার পরিবার কেউ জানতেন না তার চলে যাওয়া এত তাড়াতাড়ি ঘটে যাবে। আমাদের এজেসি বোস বেতার পরিবারের অভিভাবক ছিলেন তিনি। বেলমুড়ি স্কুলের শিক্ষক মহসিন দাদা আমাদের সবাইকে একরকমভাবে ভালোবাসতেন। সকালের প্রত্যুষার রেকর্ডিং নিজে হাতে করে সবাইকে পাঠিয়ে দিতেন। আমাকে এত সম্মানের আসনে রেখেছিলেন, খুব ভরসা করে একটি সাহায্য করবার মানুষ চেয়েছিলেন। কিন্তু সেইটুকু আমি করে দিতে পারিনি, বা ভাবতেও পারিনি। ভোরে উঠে আচমকা তার চলে যাওয়া আজও মানতে কষ্ট হয়। তিনি চলে গেলেও চিরকাল তার আসন আমার মনে গাঁথা থাকবে। প্রার্থনা করি দাদা খুব ভালো থাকুন পরলোকে। লিখেছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। প্রত্যুষার জুলাই মাসের বিষয় ভাবনা, জীবন মানে পদ্ম পাতায় জল। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।